ফুড ইন্ডাস্ট্রিতে ইকুইপমেন্ট ক্যালিব্রেশন নিয়ে বিশেষ করে থার্ড পার্টি অডিটের দরকার আছে কিনা এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন কাজ করে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটাই একদম পরিষ্কার করে ফেলব আর জানব এর পেছনের আসল সত্যিটা কি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই চলুন ক্যালিব্রেশন নিয়ে খুব কমন একটা ভুল ধারণা বা মিথ নিয়ে কথা বলি। এই ধারণাটা কিন্তু অনেক ফুড সেফটি প্রফেশনালদের বেশ দ্বিধায় ফেলে দেয়। আর মূল প্রশ্নটা ঠিক এটাই, ফ্যাক্টরির প্রত্যেকটা মেজারিং ডিভাইসকে কি আসলেই বাইরে থার্ড পার্টি ল্যাব থেকে ক্যালিব্রেট করানো বাধ্যতামূলক? ধরুন প্রত্যেকটা থার্মোমিটার, প্রত্যেকটা ওজন মাপার স্কেল, সবকিছু আসলেই কি নিয়মটা এরকম? দেখুন, এখানেই কিন্তু আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। যে মিথ বা ভুল ধারণাটার কথা বলছিলাম সেটা হলো, হ্যাঁ, সব যন্ত্রকেই বাইরে পাঠাতে হবে, কিন্তু বাস্তবতাটা হলো না। আসল যে বিষয়টা দরকার সেটা হলো ট্রেসেবিলিটি। মানে ক্যালিব্রেশনটা কে করল সেটা বড় কথা না, বড় কথা হলো ক্যালিব্রেশনটা একটা স্বীকৃত স্ট্যান্ডার্ডের সাথে কানেক্টেড কিনা। আচ্ছা, তাহলে এই যে ট্রেসেবিলিটি শব্দটা আমরা বলছি, চলুন এটা আসলে কি তা একটু ভালো করে বুঝে নিই। কারণ বিশ্বাস করুন, এই একটা কনসেপ্ট পরিষ্কার হয়ে গেলেই পুরো ক্যালিব্রেশন সিস্টেমটা একদম সহজ হয়ে যাবে। খুব সহজ করে যদি বলি, ট্রেসেবিলিটি হলো একটা অবিচ্ছিন্ন চেন বা লিঙ্ক। এই চেনটা ফ্যাক্টরির সাধারণ একটা যন্ত্রকে একদম জাতীয় বা আন্তর্জাতিক মানের একটা স্ট্যান্ডার্ডের সাথে জুড়ে দেয়। মানে এটা প্রমাণের একটা লম্বা শেকলের মতো, যার একটা মাথা আমাদের হাতে আর অন্য মাথাটা একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেমন এনআইএসটি বা আইএসও এর কাছে। এই চেনটা বাস্তবে কিভাবে কাজ করে চলুন দেখি। দেখুন, একদম উপরে আছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড। সেখান থেকে একটা স্বীকৃত ল্যাব তাদের রেফারেন্স স্ট্যান্ডার্ড ক্যালিব্রেট করে নেয়। এরপর ওই ক্যালিব্রেটেড রেফারেন্স স্ট্যান্ডার্ডটা ফ্যাক্টরিতে আসে, আর সবশেষে অভ্যন্তরীণ টিম সেই রেফারেন্সটা ব্যবহার করে প্রোডাকশনের প্রতিদিনের যন্ত্রগুলো ভেরিফাই বা যাচাই করে। ব্যাস, এভাবেই কিন্তু পুরো কানেকশনটা তৈরি হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, বড় বড় যে গ্লোবাল ফুড সেফটি স্ট্যান্ডার্ডগুলো আছে, যেমন ধরুন BRCGS বা FSSC, তারাই ব্যাপারে কি বলে? মজার ব্যাপার হলো, তারা কিন্তু সবাই এই ট্রেসেবিলিটির মূল নীতির ব্যাপারে একদম একমত। এই টেবিলটা একটু খেয়াল করলেই দেখবেন BRCGS, FSSC 22000, SQF সবগুলো স্ট্যান্ডার্ড কি চাইছে? ট্রেসেবিলিটি, হ্যাঁ, সবারই এটা লাগবে। ইন্টারনাল ক্যালিব্রেশন কি অ্যালাউড? হ্যাঁ, সবাই অ্যালাউ করছে। রেফারেন্স স্ট্যান্ডার্ড দরকার? অবশ্যই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, সবার জন্য কি থার্ড পার্টি বাধ্যতামূলক? উত্তরটা দেখুন, 3 ক্ষেত্রেই না। এটাই কিন্তু মূল পয়েন্ট। তার মানে সবচেয়ে জরুরি বিষয়টা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, ক্যালিব্রেশন অবশ্যই একটা স্বীকৃত ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ট্রেসেবল হতে হবে। মানে প্রমাণ থাকতে হবে যে পরিমাপটা সঠিক এবং একটা স্বীকৃত উৎসের সাথে কানেক্টেড। ক্যালিব্রেশনটা কে করল সেটা এখানে আসল কথা নয়। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল দিকে যাই। কিভাবে যে কোনো ফুড ফ্যাক্টরি একটা এফেক্টিভ এবং সবচেয়ে বড় কথা একটা ঝুঁকিভিত্তিক বা রিস্ক বেসড ক্যালিব্রেশন সিস্টেম দাঁড় করাতে পারে, সেটাই এখন দেখব। ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিস হল সব যন্ত্রকে এক পাল্লায় না মেপে ঝুঁকির ওপর ভিত্তি করে 3টে ভাগে ভাগ করে ফেলা। প্রথমটা হলো ক্রিটিক্যাল, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন যেগুলো সিসিপি বা কোনো আইনি বাধ্যবাধকতা মনিটর করে, এগুলোর জন্য থার্ড পার্টি ক্যালিব্রেশনই সবচেয়ে ভালো। এরপর আসে কোয়ালিটি যন্ত্র, মানে যেগুলো পণ্যের গুণমান দেখে, এগুলো ইন্টারনালি ক্যালিব্রেট করা যায়। আর শেষে হলো নন ক্রিটিক্যাল, যেগুলো সেফটি বা কোয়ালিটিতে সরাসরি প্রভাব ফেলে না, এগুলো শুধু ফাংশনাল চেক করলেই চলে। চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন একটা সিসিপি থার্মোমিটার, এটা নিঃসন্দেহে ক্রিটিক্যাল, তাই এটাকে থার্ড পার্টির কাছেই পাঠাতে হবে। আবার ধরুন প্যাকিং লাইনের ওজন মাপার স্কেলটা, এটা কোয়ালিটি ক্যাটাগরিতে পড়ে, তাই এটাকে ইন্টারনালি ভেরিফাই করা যেতে পারে, হয়তো বছরে একবার বাইরে থেকে চেক করানো হলো। আর একটা সাধারণ টাইমার, ওটা তো নন ক্রিটিক্যাল, ওটা শুধু ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখাই যথেষ্ট। আচ্ছা, এবার সে অংশে আসা যাক যেটা সম্ভবত সবারই সবচেয়ে বেশি দরকার। কিভাবে কোনো ঝামেলা ছাড়া একটা ফুড সেফটি অডিট পাস করা যায়? দেখুন, অডিটের সময় অডিটররা কিন্তু গল্প শুনতে চান না, তারা প্রমাণ দেখতে চান, মানে ডকুমেন্ট। এই যে স্ক্রিনে 7টা ডকুমেন্টের লিস্ট দেখছেন, এটাকে একটা অডিট চেকলিস্ট হিসেবেই ধরে নিতে পারেন। যদি এই সবগুলো জিনিস ঠিকঠাক মতো রেডি থাকে, মানে মাস্টার লিস্ট, শিডিউল, সার্টিফিকেট, রেকর্ড, তাহলে যে কোনো অডিটের জন্য একদম তৈরি থাকা যায়। আর কোন ভুলগুলো অডিটের সবচেয়ে বেশি ধরা পড়ে সেগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন কোনো যন্ত্রের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে,
ইন্টারনাল ক্যালিব্রেশনের কোনো ট্রেসিবিলিটি বা প্রমাণ নেই, কোনো যন্ত্র ফেল করার পর কোনো কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়নি, অথবা মাস্টার লিস্টেই কোনো যন্ত্রের নাম নেই। এই ছোট ছোট ভুলগুলো কিন্তু অডিটে বড় সমস্যা তৈরি করে, তাই এগুলো এড়িয়ে চলতে হবে। এত সব আলোচনার পর পুরো বিষয়টাকে যদি একটা সহজ নিয়মের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কেমন হয়? চলুন ক্যালিব্রেশনের সেই গোল্ডেন রুল বা মূল মন্ত্রটা জেনে নিই, যেটা সবকিছু মনে রাখতে সাহায্য করবে। আর সেই গোল্ডেন রুলটা হল, রেফারেন্স স্ট্যান্ডার্ডগুলোর জন্য থার্ড পার্টি ক্যালিব্রেশন দরকার, কিন্তু প্রতিদিনের কাজের যন্ত্রগুলোর জন্য ইন্টারনাল ভেরিফিকেশনই যথেষ্ট। মানে যে যন্ত্রটা দিয়ে অন্য যন্ত্র মাপা হচ্ছে বা যেটা মাস্টারপিস, সেটার অবশ্যই থার্ড পার্টি সার্টিফিকেট লাগবে, কিন্তু ফ্যাক্টরির বাকি যন্ত্রগুলোকে ওই মাস্টারপিসটা দিয়েই নিজে নিজে যাচাই করা যাবে। একদম সহজ হিসাব। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবার বিষয় হলো, কোনো প্রতিষ্ঠানের ক্যালিব্রেশন প্রোগ্রামটা কি সত্যিই ঝুঁকিভিত্তিক বা রিস্ক বেসড, নাকি এটা স্রেফ একটা চেকলিস্ট ফলো করার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা সিস্টেমের আসল কার্যকারিতা।